আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রকল্পটার নাম কি যেন বললি? স্বাবলম্বী পল্লী প্রকল্প ৩, সোহেলপুর। ওখানে তোর কাজটা কি? ফিল্ড অফিসার ও ফিল্ড ওয়ার্কারদের কাজের অগ্রগতি তদারকি করা। ভাইয়া, এটা যেন তোর কত নম্বর চাকরি? সোহেলা, তুই ভীষণ বকবক করিস। এটা আমার 11 নম্বর চাকরি হলো। 12 নম্বরের চেষ্টা তদবির নিশ্চয়ই চলছে না? এখানে যতদিন ভালো লাগে চাকরি করব। এমনও তো হতে পারে এই চাকরিটা আমি পার্মানেন্টলি টিকেই গেলাম। কি বলো বাবা? কাল কি হবে আজ কি কেউ তা বলে দিতে পারে? অঞ্জন, তুই বড় হয়েছিস, স্ট্যাটিস্টিক্সে অনার্স ও মাস্টার্সে তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস, শিক্ষকতা করলি না, বিসিএস রিটেনে পাশ করেও ভাইবা দিলি না। আমি স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু অর্থহীন খামখেয়ালিপনা আমি ডিসলাইক করি। তুমি বলছো আমি এই প্রকল্পে জয়েন করব না? আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। আমি শুধু তোকে একটু স্থির দেখতে চাই। এটা অ্যাডভেঞ্চারের সময় নয়, জীবন করার সময়। বাবা কি সত্যি সত্যি রাগ করলেন? তুই বুঝিস না ভাইয়া? একটা ব্যাখ্যা অবশ্য দাঁড় করানো যায়। ছোটবেলায় আমাদের মা মারা গেলেন। বাবা আমাদের কখনো মার অভাবটুকু বুঝতে দেননি। গ্রামের বাড়িতে আমাদের প্রচুর সম্পত্তি আছে, তবু বাবা সরকারি কর্মকর্তা হলেন, অর্থ আছে, স্ট্যাটাস অর্জন করলেন। বিত্ত সম্মানের যোগফলকে বাবার সুখ ভাবতে ভালোবাসেন। আমার ক্ষেত্রে হয়তো তাই ভাবছেন। ভাবাটা কি দোষের? নিজের ভাবনা সন্তানের উপর চাপিয়ে দেওয়াটা আমার ঠিক পছন্দ নয়। আমি চাই বৈচিত্র্যে ভরা এক অন্য জীবন, তারই খোঁজ করছি। তোর যে কি পছন্দ আর কি অপছন্দ তাই যদি বুঝতি তাহলে তো কথাই ছিল না। প্রতিটি মানুষ যে আলাদা, এ বোধ যে সবার মাঝে কবে আসবে। সোহেলা, আমার লাগেজ গোছগাছ করে দে তো। মানুষের কোথায় কি আনন্দ তারই সন্ধানে চললাম। আপাতত আমার নতুন প্রজেক্ট ডিরেক্টর অযথা গম্ভীর ইকরাম হোসেনের দফতর, তার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে স্বাবলম্বী পল্লী প্রকল্প ৩, সোহেলপুর। বসো অঞ্জন। লাগেজ সহ রেডি হয়ে এসেছো তো? জি, তা এসেছি। তবে আমি অবাক হচ্ছি, আমাকে না দেখেও কি করে বুঝলেন? এটা যে কেউ অনুমান করতে পারে। আজ এই সময় আমার কাছ থেকে কাজ বুঝে তোমার সোহেলপুর যাওয়ার কথা। তা ঠিক, তবে অন্য কেউ তো।
ইন্টারভিউ বোর্ডে তোমাকে আমার ইন্টেলিজেন্ট মনে হয়েছিল। সরি স্যার, ব্রিফিং দিন। সোহেলপুর যে কোথায় উঠতে হবে, কি কি করতে হবে, সব এখানে উল্লেখ করা আছে। আপনাদের কাজ বেশ গোছানো। চলি স্যার। বসো। স্যার 2 কাপ কফি। আমি এখানে থাকলে আপনার কাজের ক্ষতি হবে স্যার। সেটা আমি বুঝবো। একটা কথা বলবো স্যার, কিছু মনে করবেন না। বলো। আমার সম্পর্কে আপনার কিছু পূর্ব ধারণা থাকা দরকার। তোমার কাজই তোমার সম্পর্কে আমাকে ধারণা নিতে সহায়তা করবে। ধরুন কাজটা আমার ভালো লাগলো না, তাহলে? নো প্রবলেম। তুমি তোমার 12 নম্বর চাকরি খুঁজবে, আর আমি একজন অন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খুঁজবো। আপনি আমার সম্পর্কে অনেক কিছু জানেন স্যার। তোমার কি আরো কিছু বলার আছে অঞ্জন? জি স্যার। সময় নেব না, আপনাকে আমার ভালো লেগেছে, সরাসরি কথা বলেন। থ্যাংক ইউ ইয়াং ম্যান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আসসালামু স্যার। ওয়েলকাম। আপনি? স্যার আমি ইশরাত জাহান ইতু, সোহেলপুরের সিনিয়র ফিল্ড অফিসার। আর আমি খলিলুল্লাহ স্যার, প্রকল্পের পিয়ন। আপনাকে কোথায় দেখেছি বলুন তো? এখানে আসবার আগে আপনার সাথে আমার কোথাও দেখা হয়নি। স্যার ভেতরে আসুন, আপনি ক্লান্ত, চা খেয়ে একটু রেস্ট নেবেন। গ্রামটা একটু দেখার ইচ্ছা ছিল। স্যার আমাকে 5টায় চলে যেতে হবে। আপনি কি কাছে থাকেন? জি স্যার, মানিকগঞ্জ টাউনে, এখান থেকে 5 কিলোমিটার রাস্তা। ওখান থেকে রোজ আসেন? আপনি তো এখানে থাকবেন মনস্থ করেই এসেছেন। হ্যাঁ, তেমন করে গ্রাম দেখা হয়নি, ভাবছি কয়েকদিন থাকবো। স্যার ভেতরে আসুন। আসতে পারি স্যার? আসুন, বসুন। এত দূর থেকে হেঁটে এলেন, একটু রেস্ট নিয়ে এলেই পারতেন। কিছু মনে করবেন না স্যার, আপনাকে 15 মিনিটের বেশি সময় দিতে পারবো না। আপনি ক্লান্ত, তারপরও আপনার মুখে হাসি, এটা কি করে সম্ভব? স্যার স্বাবলম্বী পল্লী প্রকল্পে আপনার অবর্তমানে এই 17 দিন আমাকে এই 3টি রেজিস্টার মেনটেন করতে হয়েছে। হাঁস মুরগি প্রকল্প সোহেলপুর উত্তরপাড়া, হস্ত কুটির শিল্প প্রকল্প সোহেলপুর মধ্যপাড়া, বয়স্ক শিক্ষা প্রকল্প সোহেলপুর দক্ষিণপাড়া। উত্তর মধ্য দক্ষিণ তো হলো, পূর্ব পশ্চিম কোথায়? আমি কি যেতে পারি স্যার? একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে, আপনারা এই প্রকল্পের সবাই দায়িত্ব, কর্তব্য, কাজ এর বাইরে কি কিছুই বোঝেন না? আমি কি এবার উঠবো স্যার? জি, আপনি উঠতে পারেন। থ্যাংক ইউ স্যার। বাবা, এই যে দেখছি প্রজেক্ট ডিরেক্টর ইকরাম হোসেনের মহিলা সংস্করণ।
এক চাকরিতে 3 মাস পার করে দিলি ভাইয়া। কাজটা ভালোই লাগছে, নতুন মানুষ, নতুন চরিত্র। জানো বাবা, মানুষ যে কত পরিশ্রম করতে পারে, মানুষের কাজ করার ক্ষমতা যে কত অসীম, তা কাজ থেকে না দেখলে বোঝা যায় না। যেমন ধরো খলিল চাচা, বয়স্ক মানুষ, অথচ মুখে হাসি লেগেই আছে, কোনো কাজে ক্লান্তি নেই, কিন্তু সারা জীবন ঘর সংসার কিছুই করলেন না। বুঝেছি, নতুন পরিবেশ, নতুন কাজ তোর ভালোই লাগছে, কিন্তু এই ভালো লাগাটা যে কতদিন টেকে তাই দেখার বিষয়। মানুষ এখানেও আছে, তবে ঢাকায় আমি যে পরিবেশে বড় হয়েছি, যাদের সঙ্গে মিশেছি, এর আগে যেসব জায়গায় আমি কাজ করেছি, তাদের মধ্যে এমন কাউকে পাইনি যে নিজেকে পুরোপুরিভাবে প্রকাশ করতে পারে। গ্রামের সাথে শহরের এটাই পার্থক্য। তার মানে তোর প্রথম চাকরিটা গ্রামে হলে তোকে 11 নম্বর চাকরিতে যেতে হতো না। কথাটা ঠিক নয়। আমি এমন অহংকার করব না যে ওই গ্রামের সবাইকে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি। তবে এই প্রজেক্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই কাজ ভালোবাসে, আর ওরা কি বা বেতন পায়, তবু কোনো কাজে ক্লান্তি নেই, সারা দিন হাসি মুখে কাজ করে যায়। তোর যদি ওই চাকরিটা ভালো লেগে থাকে আমি কোনো আপত্তি করব না, কাজের মধ্যে থাকাটা ভালো। কিন্তু ঢাকা থেকে মানিকগঞ্জ তো খুব দূর নয়, তুই ঢাকাতে থেকেও তো সোহেলপুরে গিয়ে কাজ করতে পারিস, তোর নিজের গাড়ি আছে, ওখানে থাকা দরকারটা কি? হ্যাঁ ভাইয়া, আমরা তোকে খুব মিস করি। মাঝে মাঝে তো আসছি, ওই যে বললাম, জীবন দেখার এমন সুযোগ আগে পাইনি। জীবন সর্বত্রই আছে, দেখার দৃষ্টি থাকলে এখানেও দেখা যায়। আমি তোমার কথার বিরোধিতা করছি না বাবা, ওখানে ভালো লাগছে। কেন লাগছে আমি নিজেও হয়তো পুরোপুরি বুঝি না। যতদিন ভালো লাগে থাকতে দোষ কি? স্যার, বয়স্ক শিক্ষা কেন্দ্রের জন্য একজন ইংরেজির শিক্ষক নিয়োগ করা প্রয়োজন, আর গবাদি পশুর খামারের জন্য ফান্ড দরকার। ঠিক আছে, আমি হেড অফিসে বলে দেব। থ্যাংক ইউ স্যার। কিছু মনে করবেন না, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আপনি প্রথম যেদিন এলেন সেদিনও আমাকে এই প্রশ্ন করেছিলেন। এই প্রজেক্টে আসবার আগে আমি আপনাকে দেখিনি। কিন্তু তাহলে আপনাকে এত চেনা চেনা মনে হয় কেন? হয়তো আমার মতো কাউকে কোথাও দেখেছেন। হতে পারে, আবার অন্যরকমও তো হতে পারে। কিরকম? হয়তো এরকম একটি মুখ, এরকম একটি মানুষ দেখার আকাঙ্ক্ষা আমি আমার নিজের অজান্তেই লালন করেছি। কিছু মনে করবেন না স্যার, আপনি খুব জটিল মানুষ। হ্যাঁ, আমি জটিল, আপনি নন।
ওসব বিলাসিতা সবাইকে মানায় না। আপনি কিছু মনে না করলে আমি এবার উঠবো স্যার। আয় ভাইয়া। তোকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? কিছু না। বাবা কোথায়? করিম আঙ্কেলে বাসায় গেছে, ফিরতে রাত হবে। তারপর ভাইয়া, আগে তো সপ্তাহে অন্তত একবার ঢাকায় আসতি, এবার মাসখানেক পরে এলি যে? তুই তো জানিস আমি নিজের মতো চলতে চাই, ইচ্ছে হলো এলাম। মনে হচ্ছে কোনো একটা ব্যাপার আছে, না হলে তোর মতো চঞ্চল লোক এতদিন এক জায়গায় পড়ে থাকার মতো না। তা ব্যাপারটা কি রে? ভয়ের কোনো কারণ নেই, আমাকে রিজার্ভ ব্যাংক ভাবতে পারিস। আর যদি কোনো ইয়েটিএ মানে? চমকে উঠলি যে ভাইয়া? তাই তো বলি, কোনো আকর্ষণ ছাড়া এতদিন অজপাড়া গায়ে পড়ে থাকার লোক তো তুই না। ওসব কিছু না। আচ্ছা সোহেলা, তুই কি বিশ্বাস করিস হঠাৎ কাউকে, মানে যাকে তুই কখনো দেখিসনি, তাকে তোর অতি পরিচিত মনে হতে পারে? লক্ষণ ভালো না, ডিটেলস বল, বাবাকে আমি ম্যানেজ করব। আমি বিশ্বাস করি। শব্দটির নাম মানসী। মানুষ জগতে যার বাস, রক্ত মাংসের ভাগ সেখানে কতটুকু? খুব কম। মন তাকে গড়ে, রূপ দেয়। এত কাব্য না করে নামধাম বলে ফেল। তুই হঠাৎ এত অস্থির হয়ে উঠলি কেন? এদেশে বড় ভাইকে রেখে ছোট বোনের বিয়ে কেউ খারাপ চোখে দেখে না। আমি তোর বড় বোন হলে অন্য কথা ছিল। তোর কেউ থাকলে আমাকে বল, বাবাকে বলবো। বাবা, কবি কবি উদাস ভাব তোর, আর ব্যস্ত হচ্ছিস আমার বিয়ে নিয়ে। খিদে পেয়েছে, জাকিরকে বল টেবিলে নাস্তা দিতে। ভাইয়া নিশ্চয়ই কিছু একটা হয়েছে। স্যার আপনি? একটা সুখবর আছে। আপনার সাজেশন অনুযায়ী গবাদি পশুর খামারের যে প্রপোজালটা আমরা দিয়েছিলাম তা অ্যাপ্রুভড হয়েছে। সত্যি স্যার? এটা স্যার আমার অনেক দিনের স্বপ্ন। সোহেলপুরে এই প্রকল্পটি হলে অনেকগুলো পরিবার উপকৃত হবে, সাথে সাথে গ্রামে পুষ্টির ঘাটতিও কমে যাবে। স্যার আমাদের প্রজেক্টের জন্য আপনি যে কি বিরাট একটা কাজ করলেন, আপনাকে আপনাকে কি বলে যে। আপনাকে কোনোদিন এত উচ্ছল হতে দেখিনি। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। চলুন আজকের আনন্দটা অন্যভাবে সেলিব্রেট করা যাক। আপনি আজ যা বলবেন তাই করবো। চলুন। চলুন।
সোহেলপুর ভালো লাগার প্রধান কারণ হচ্ছে এই নদী। তাহলে আপনার আজকের সময়টা ভালো কাটলো। হ্যাঁ, নদী আছে, আপনি আছেন, সব মিলিয়ে সৌন্দর্যের একটা ভিন্ন মাত্রা তৈরি হয়েছে। আপনি মানুষটা একটু অন্য ধরনের। কিরকম? এর আগে এই প্রজেক্টে আরো দুজন বস পেয়েছি, আপনি তাদের চেয়ে আলাদা। আপনার সম্পর্কে আমার একটা নিজস্ব ধারণা আছে, আপনিও সবার চেয়ে আলাদা। আপনার মতো এরকম মেয়ে আমি আর কখনো দেখিনি। কিরকম? কিছুক্ষণের মধ্যে আপনি ঘড়ির দিকে তাকাবেন, বলবেন 6টা বেজে গেছে, রোজ 5টায় বাড়ি ফিরি, আজ 1 ঘন্টা অতিরিক্ত সময় দিয়েছি, তাও পার হয়ে গেছে। আজ যদি ওরকম কিছু না বলে অন্য কিছু বলি? আপনাকে মানাবে না, চলুন। ইতু ঠিকই বলেছে, জীবনকে জীবনের অংশ হয়ে জানতে হয়। প্রকৃতির এই যে বিষণ্ণ সুন্দর আয়োজন, একে কবিতায় রং তুলিতে একটি মাত্রা হয়তো দেয়া যায়, কিন্তু সে তো কবির শিল্পীর দৃষ্টিভঙ্গি, ব্যাখ্যার বাইরে ব্যক্ত প্রকাশের অতীত যেটুকু, সে তো ব্যাখ্যাতীত। সম্ভবত প্রকাশের বাইরের টুকুই সৌন্দর্য। চারপাশে নিঝুম বিষণ্ণ সুন্দর, ভালো লাগার মতো অব্যক্ত বেদনা। আমি জানি নিজেকে সহজ রাখার মতো যোগ্য আমি নই। ইতু পারে। ওর নিজের চারপাশে কোনো ভণ্ডামির আড়াল নেই, দ্বিধার কুয়াশা নেই। কিন্তু আমার ভাবনায় বারবার ঋতু এসে পড়ে কেন? তবে কি না, আমি কোনোদিন কোনো মেয়েকেই ওভাবে ভাবিনি। সূর্যাস্তের সাথে ঋতুকে মানায় না। ঋতু প্রখর মধ্যাহ্ন। এগুলো কি খুবই জরুরি? আপনার কাছে কাজ যতটা জরুরি ততটা নয়। বেশ, বলুন। আপনি এত পরিশ্রম করেন কি করে? এদেশের অধিকাংশ মহিলা আমার চেয়ে বেশি পরিশ্রম করেন। কথাটা সত্য মেনে নিলেও বলতে হয়, এত প্রাণশক্তি আসে কোত্থেকে? বেঁচে থাকার তাগিদ আর শ্রমের প্রতি নিষ্ঠা। আর কর্মক্লান্ত মুখের হাসি। আমাকে একটু দক্ষিণ পাড়ায় যেতে হবে। আপনার আনন্দের উৎসটুকু জানতে পারলে আমার ভালো লাগতো। জানবেন? নিশ্চয়ই। তাহলে আজ বিকেল 5টায় আপনি আমার সঙ্গে যাবেন। কোথায়? সেটা বিকেল 5টায় জানবেন। আমি যাই স্যার। চলুন স্যার, যাওয়া যাক। হ্যাঁ, চলুন। আসুন। জি না স্যার, আমি রোজ যেভাবে যাতায়াত করি আপনি তো সেভাবে যাবেন। চলুন।
আর কত দূর? কাছে স্যার। আসুন স্যার। আজ এত দেরি করে ফিরলি যে? স্যার উনি আমার ভাই রিফাত আহমেদ। ভাইয়া উনি আমার বস। জাহিদুর রহমান অঞ্জন। ইতু আমাকে বস না বলে সহকর্মী বললেই আমি খুশি হতাম। আমার টাকা কোথায়? মাসে মাসে কত টাকা আর দিস? সপ্তাহে 200 টাকা গুনে গুনে দিস। এই সপ্তাহের ডেট গতকাল পার হয়ে গেছে। বাসায় একজন মেহমান এসছে, কোথায় চা নাস্তা দিবি তা না। আমার সময় নেই, টাকা দে টাকা। আমি তোকে আর 1 পয়সা দেবো না। ঠিক আছে। আপনার ভাই কি কোনো নেশা, আই মিন ড্রাগ? কি করে বুঝলেন? ওনার হাত কাঁপছিল, চোখের নিচে কালি, অস্থির মনে হলো। জি স্যার, নেশা করে। আপনি আমার একটি সুখ দেখলেন, আপনাকে আরেকটু কষ্ট দেবো স্যার। আপনি বসুন, আমি আসছি। স্যার আমার বোন মিতা, আমার মা ইনি আমার বস। থাক বাবা, বেঁচে থাকো। ছেলেটির মুখটা শুকিয়ে গেছে। একটু কিছু খেতে দিয়েছিস? না, এখন আমি কিছু খাবো না। একটা ভুল হয়ে গেল খালাম্মা, আমি একদম খালি হাতে আপনাদের এখানে চলে এসেছি। খাতে কি হয়েছে বাবা? আপনি আসেননি, আমি আপনাকে নিয়ে এসেছি। একটু তোরা বস, আমি একটু আসছি। আয় মিতু। আপনাদের এখানে না আসলে আমি বুঝতে পারতাম না আপনাদের এত দুঃখ কষ্ট। মিতা আপার পা কখনো ভালো হবে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে সংসার চললে তা মেনে নেওয়া যায়, কিন্তু একটি মানুষ যার মন আছে, স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, সেটা সহ্য করা যায় না। সরি স্যার, আমি ব্যক্তিগত ব্যাপারে কথা বলে ফেলেছি। আপনি বসুন, আমি আসছি। শুনুন, আমি এখন কিছু খাবো না। আমাদের পরিবারে একটা রেওয়াজ আছে, বাড়িতে কেউ এলে না খেয়ে যায় না। আমার মা মনে করেন তাতে অমঙ্গল হয়। আপনি বসুন স্যার, আমি আসছি। ঠিক আছে। মানুষের কষ্টের কত বিচিত্র রূপ। এই তো হয়তো ভেবেই নিয়েছে যাদের বৃত্ত আছে তাদের কোনো কষ্ট নেই। ছেলেটা খুব সুন্দর। কোন ছেলেটা বাবু? ওই যে তোর বস, তোর পাশে খুব সুন্দর লাগছিল।
ওষুধ খেয়েছো? মা খাইয়ে দিয়েছে। তা হ্যাঁ রে, তোর বস ছেলেটা কেমন? একটু খেয়ালি গোছের, বড় লোকের ছেলে, শখ করে চাকরি করছে। তুই যাই বলিস, আমি দেখেই বুঝেছি তোর বসের মনটা খুব ভালো। তুমি যত খুশি আমার বসের মন নিয়ে ভাবো, আমার ঘুম পাচ্ছে। কাল সকালবেলা উঠে আমাকে আবার ছুটতে হবে। তা হ্যাঁ রে, তুই এত সাদামাটা থাকিস কেন? চাকরি করিস, বাইরে যেতে হয়, একটা দুটো দামি শাড়ি, কিছু কসমেটিক্স এসব তো ব্যবহার করতে পারিস। কারো মন ভোলাবার জন্য আমি সং সাজতে পারবো না বুবু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে অঞ্জন, এসো এসো, বসো। প্রজেক্ট রিপোর্ট স্যার। তোমার চাকরির 5 মাস 11 দিন পার হয়ে গেল। এক জায়গায় দীর্ঘদিন চাকরি করার এটাই তোমার হাইয়েস্ট রেকর্ড। এর আগে অবশ্য একটা ওষুধ কোম্পানিতে তুমি 2 মাস 9 দিন কাজ করেছিলে, বাকিগুলোর মেয়াদ আরও কম। আপনি এত খবর পেলেন কি করে স্যার? তোমার বাবা আমিনুর রহমান সাহেবের কাছে আমি ঋণী। এই প্রজেক্টটা দাঁড় করানো সম্ভবই হতো না যদি তিনি সাহায্য না করতেন। বুঝলাম না। জনহিতকর একটা প্রকল্প করব আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তোমার বাবা যখন চাকরিতে ছিলেন তখন তিনি আমাকে উৎসাহ দেন, পরামর্শ দেন, এমনকি প্রশাসনিক কাজেও সহায়তা করেন। বাবা তো কখনো এসব বলেননি। কি মনস্থ করলে? চাকরি কন্টিনিউ করবে? আপাতত সিদ্ধান্ত তাই। গুড, ভেরি গুড। তোমার যদি সোহেলপুর ভালো না লাগে তুমি হেড অফিসেও কাজ করতে পারো। না স্যার, আপাতত আমি ওখানেই কাজ করব। তুমি বারবার আপাতত শব্দটি ব্যবহার করছো কেন অঞ্জন? তুমি কি কনফিউজড? না স্যার, আমি একটা জিনিস বিশ্বাস করি, কাল কি হবে আমরা কেউ তা জানি না। চা খাবে? নো থ্যাঙ্কস, চলি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোরা খেয়ে শুয়ে পড়। ইতু, তোকে আবার কাল সকালে উঠে অত দূর হেঁটে অফিস করতে হবে। আমি রিফাতের জন্য অপেক্ষা করছি, তোরা যা। না মা, আজ ভাইয়া আসুক। আমার আর এসব ভালো লাগে না। কি পাপ ঠিক করেছিলাম, তোর বাবা ছেলেটাকে মানুষ না করে চলে গেলেন। ঘরে পঙ্গু মেয়ে, ছেলে মাতাল, তুই কত দিক সামাল দিবি মা? তুমি অত ভেঙে পড়ো না তোমা, দরকার পড়লে আমি আরো পরিশ্রম করব। কষ্ট সইবার ক্ষমতা আমার আছে। আমি বেঁচে থাকতে রিফাত ভাইয়াকে উচ্ছন্নে যেতে দেব না, মিতা আবার চিকিৎসার অভাব ঘুরতে দেব না। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। তাই বলে তুই আমাদের জন্য সারা জীবন কষ্ট করবি? এটা কোনো কষ্ট না, এটা আমার কর্তব্য। এখন কটা বাজে? তো ঘড়ি বেচে আমি কবেই উড়িয়ে দিয়েছি। তোর হাতে ঘড়ি আছে, তোর চাকরি আছে, তুই তোর ঘড়ি দেখ। হ্যাঁ, তুই ঘড়ি দেখ। মা, মা আমার খুব খিদে পেয়েছে, ভাত দাও, ভাত। কুলাঙ্গা, লজ্জা করে না? ছোট বোনের রোজগারে বেঁচে আছিস আর রোজ রোজ নেশা করে বাড়ি ফিরিস। আল্লাহ যেন কোনো শত্রুর ঘরে এমন ছেলে না। মারো, আরো মার, বকো। ইটু, তুই বকছিস না যে? তোকে বকতে আমার ঘৃণা হয়। হ্যাঁ,
আমার আমার আর এখন কোনো কিছুতেই ঘৃণা হয় না, লজ্জা শরমের বালাই আমার নেই। ওসব কিছুর ঊর্ধ্বে আমি অনেক আগেই উঠে গেছি। শুধু একটা ব্যাপারেই আমার লজ্জা আছে, আত্মহত্যা করার সাহসটুকু আমার নেই। মরবো বললেই মরা যায় না। এই অভাবের সংসারে তুই খাচ্ছিস, পড়ছিস, নেশা করছিস, তার পায়ে পায়ে হিসেব চুকিয়ে দিয়ে তুই জাহান্নামে যা। আমি আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। আমি কি করব? আইএ পাশ করলাম, তারপর পড়ালেখা হলো না। তোকে আমি বহুবার বলেছি বিয়েতে ভর্তি হ, দরকার পড়লে আমি আরো পরিশ্রম করব। ভাইয়া, আমার শুধু অনুরোধ, তুই লেখাপড়া কর, নেশা ছেড়ে দে, খারাপ সঙ্গ ত্যাগ কর, মানুষের মতো মানুষ হ ভাইয়া। তোর তো একটা চাকরি আছে, তোর সম্মান আছে, আমার কি আছে? তুই কি ভেবেছিস আমি কোনো চাকরির চেষ্টা করিনি? করেছি। কত বিয়ে এমএ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর আমি তো আইএ। তুই যা করছিস তাকে ঠিক করছিস। একজন শিক্ষকের ছেলে কতটা কষ্টে, কতটা দুঃখে, লাজ লজ্জা মান সম্মান ভুলে গিয়ে নেশার জগতে ডুবে থাকে, সেটা আমার অবস্থায় না পড়লে কাউকে বোঝানো যাবে না। দিবি তুই আমাকে একটা কাজ জুটিয়ে দিবি, যে কোনো কাজ। একটা কাজ পেলে তোরা এক নতুন মানুষ পাবি। নেশা কেটে যাবার পরও কথাটা যদি তোর মনে থাকে, আমারও বিশ্বাস আমরা একজন নতুন রিফাতকে পাবো। আমার যে কি আনন্দ লাগছে, তুই চাকরি করছিস তোর বাবার পেশায়। তোর বাবা বলতেন শিক্ষকতার চেয়ে মহৎ পেশার কিছুই নেই, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। হ্যাঁ রে রিফাত, মা ওই ছেলেটা তো আর এলো না। কোন ছেলেটা মা? ওই যে ইতুর বস ছেলেটি একদিন এলো, কিছু না খেয়ে চলে গেল। ও না থাকলে তো তোর চাকরিটাও হতো না। হ্যাঁ মা, অঞ্জন স্যার সত্যি খুব ভালো মানুষ মা। আচ্ছা মা, ইতুর এখন একটা বিয়ে দেওয়া যায় না? আমি যে এ কথা ভাবিনি তা না, মেয়ে বড় হলে সব মাই বিয়ের কথা ভাবে, কিন্তু মিতা আপা পঙ্গু, এটা ওর ভাগ্য। শোন, ইতুর জন্য না তোর ফজল মামা
একটা ভালো প্রস্তাব এনেছিল। ছেলেটি ভালো, সরকারি চাকরি করে, কিন্তু আমি বলতে সাহস পাইনি। রিফাত, সংসারটা বড় নির্মম রে। আমি ভেবেছি ইতুর বিয়ে হয়ে গেলে আমরা বাঁচবো কি করে। আচ্ছা মা 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 আমি এখন চাকরি করছি, তাছাড়া 2টো টিউশনি করছি। সংসারে কোনো কিছুই ঠেকে থাকে না। এই যে ইতু, আয় বস। কি ব্যাপার, আমাকে নিয়ে হঠাৎ ব্যস্ত হয়ে উঠলে যে? তোর বিয়ের কথা হচ্ছে। আমার বিয়ে? হ্যাঁ মা, রিফাত তো এখন চাকরি করছে, আমাদের একরকম চলেই যাবে। আমি এখন বিয়ের কথা ভাবছি না মা। কিন্তু একদিন তো ভাবতে হবেই, তাছাড়া তোরও তো একটা জীবন আছে। সময় হলে আমি নিজেই তোমাদের জানাবো, তোমাদের অত ব্যস্ত হতে হবে না। ভাইয়া আয় তো, চল। খাবি না ইতু? তোকে একটা কথা বলবো, কোনো কিছুই ঠেকে থাকে না। বাবা মারা গেলেন, তবুও সংসার চলছে। হয়তো আমার মতো ঘুরিয়ে ঘুরিয়ে চলছে, তবুও তো চলছে। রিফাত চাকরি করছে, তুই চাকরি করছিস। তোকে একটা অনুরোধ করব, তুই এবার একটা বিয়ে কর। বুবু, তুমি কি করে ভাবলে তোমার আগে আমি বিয়ে করব? আমার কথা ভেবে তোর নিজের জীবন তো নষ্ট করে দিতে পারিস না। দিনরাত শুধু পরিশ্রম আর সংসারের প্রতি কর্তব্য, এটা শুধু জীবন নয়, প্রতিটি মানুষের স্বাদ আলাদা আছে। মামা যে ছেলেটিকে এনেছে, ছেলেটি আমি দেখেছি, ভালো চাকরি করে, দেখতে শুনতে ভালো। তোর পাশে মানাবেও ভালো। তুই আর অমত করিস না ইতু। বুবু, আমি এখন এসব কিছু ভাবছি না। বাহ, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আপনি আমার সবকিছুকে খুব সুন্দর মনে করেন। চলো আজ কোথাও বেরিয়ে আসি, কোনো চাইনিজ বা লেকের ধার। না না, ওখানে তোমাকে মানাবে না, তোমার সৌন্দর্য প্রকৃতির মতো। তার চেয়ে চলো
নদীর পাড়ে দুজনে একসঙ্গে কিছুক্ষণ ঘুরবো। আজ আর কোনো কাজ নয়। স্যার আমার ছুটি দরকার। ছুটি? জি স্যার, 3 বছর ধরে চাকরি করছি। এই 3 বছরে হাতে গুনে 10-12 দিন ছুটি নিয়েছি। এবার স্যার একটু বেশি সময়, মানে 7 দিন হলেই চলবে স্যার। হঠাৎ 7 দিনের ছুটি? স্যার আমার বিয়ে ঠিক হয়েছে। ওরা কোনে দেখেই পছন্দ করেছে। সামনের বুধবার বিয়ে। ইতু ইয়ে স্যার আমি কি ছুটি পাবো না? কেন পাবে না? তোমার বিয়ে, এ তো খুব খুশির খবর। তুমি বরং 1 মাসের ছুটি নাও। না স্যার, আমার 7 দিন হলেই চলবে। স্যার আসি স্যার। না না, এ কি করে হয়? ইতুর বিয়ে অন্য কারোর সাথে? না না, এ হতে পারে না। এ অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কি হয়েছে বাবাজি? হঠাৎ চিৎকার করে উঠলেন? খাবার পর রেস্ট নিতে গিয়ে ঘুমায় পড়ছিলেন। বাবাজি, বাবাজি কোনো দুঃস্বপ্ন দেখেন নাই তো? দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন? বাবাজির শরীরটা কি খারাপ? আমি ঠিক আছি খলিল চাচা, আপনি যান, আমি আসছি। যে বাবাজি, এই যে বলছিলাম কি, এই শরীরে আজ অফিস না করলে হয় না? প্লিজ খলিল চাচা, আপনি যান তো। ইতু, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। স্যার আমার উত্তরপাড়ায় একটা কাজ ছিল। কাজ, কাজ আর কাজ। আচ্ছা, কাজ ছাড়া কি মানুষের জীবনে আর কিছু নেই? স্যার অন্য সময় বললে হয় না? নাই তো, আমি এক্ষুনি এই মুহূর্তে এই কথাটা বলতে চাই। বেশ, বলুন স্যার। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কি তোমার যোগ্য নই? তুমি কিন্তু হ্যাঁ বা না কিছুই বলছো না। হয়তো ভাবছো এমন সরাসরি বিয়ের মতো সিরিয়াস প্রস্তাব কেউ দেয় কি করে? হ্যাঁ সম্ভব, এটা আমার পক্ষে সম্ভব। বাবা আমার বিয়ের অনেক চেষ্টা করেছেন, সোহেলাও চেষ্টা করেছে, অনেক প্রস্তাব এসেছে, আমি সব না করে দিয়েছি। আমার চরিত্রের ধরনটাই এরকম, যা ভালো লাগে সরাসরি বলি, যা অপছন্দ করি তা না করি। ইতু, ইতু, আমি আমার নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। কিছু মনে করবেন না স্যার, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি যদি আমার নিজের অজান্তে আপনাকে আঘাত করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি এরপর আপনি আর এই প্রজেক্টে চাকরি করবেন না। আমি কি ভুল বললাম স্যার?